গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা কিন্তু একটু বেলা থেকেই স্টার্ট করেছি বন্ধুরা, কারণ আজকে উঠতে আমার একটু বেশ লেট হয়ে গেছে। আগের দিন অনেক রাতে শুয়েছি, মানে ভিডিও এডিট করে শুতে শুতে প্রায় 1:30 বেজে গেছে। সকালবেলা এক ফোঁটা আমার চোখ খুলিনি। আর যদি ঠিকঠাক না ঘুমিয়ে উঠে যেতাম না, তো সারাটা দিন কিন্তু আমার কাজে কর্মে ল্যাথার্জি লাগতো। আর সকাল সকাল উঠেই না আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি আসছে আর জিন্স শোকাতে অনেকটা সময় লাগে। অনেকগুলো লাল জবা ফুটেছে, এই একটা। আর এই দেখো চড়াইবাড়ি খেয়ে ডিজাইন করে দিয়েছে। কি রোদের তেজ গো! এত এখন বেশি শখ, মানে জানাও হয়নি তার মধ্যে এত রোদের তেজ, বাপরে বাপ। আর ছাদে আসবো না জানো তো, একেবারে ফুলগুলো সব তুলে নিয়ে যাচ্ছি, একদম স্নান করে পুজো দিয়ে দেবো। এখানেও কটা জবা ফুল ফুটেছে, একেবারে ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো। আর আমাকে ছাদে আসতে হবে না, বারবার করে বৃষ্টি হচ্ছে, ওর ভয়তে আমি আজকে তাড়াতাড়ি কেচে দিয়েছি। আজকে আমার অনেক কাঁচা ছিল। রোদের তেজ বুঝতে পারছো, এখনো কিন্তু মোটামুটি 9টাও বাজেনি, তার মধ্যে এই রোদের তেজ। আর আজকে তাড়াতাড়ি কেচে দিচ্ছি জানো, কালকে তোমার দেখিয়েছি যে কালকে আমার পুরো এক ছাদ জামা কাপড় পুরো ভিজে গেছে, মানে উঠতে উঠতেই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। আমি যদি পুরো উঠে তুলতে যেতাম তো আমি পুরো ভিজে স্নান হয়ে যেতাম। তো ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি করে কেচে দিয়েছি। দেখো এক ছাদ জামা কাপড় পুরো এখান থেকে এখানে। আর হাজব্যান্ডের জিন্সও রয়েছে, আর জিন্স শোকাতে গেলে প্রচুর সময় লাগে। তো ওই জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই গরম জলে জিন্সটা মানে ডুবিয়ে দিয়েছিলাম। তারপর মেয়ে স্কুল যাওয়ার পরে একদম শীতে চলে গেছি কাচতে। তা যা রোদের তেজ, মোটামুটি 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তারপরে একদম নিয়ে চলে যাবো। আর ফুলগুলো এখন নিয়ে চলে গেলাম, মানে এরপর না আর ফুল তুলতে আসতে গেলে পুরো মানে গা হাত পা জ্বলিয়ে দেয়। সেই আবার বিকেলে আসবো গাছে জল দিতে। এখন আর গাছে জল দিতে লাগবে না, কালকে একটু বৃষ্টি হয়েছে তো তাই জল দিতে লাগবে না। আর আকাশ পুরো দেখো একদম নীল আকাশ, কখন যে কালো হয়ে আসবে তার ঠিক ঠিকানা নেই। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই আমার ছাদ বাগানটা। চলো নিচে যাই, বাবা অনেক কাজ পড়ে আছে, মা নেই, সব কাজ এখন A to Z প্রত্যেকটা কাজ আমাকে পাই টু পাই করতে হবে। তো চলো বন্ধুরা নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাই যে ট্যাঙ্কে জল আছে কিনা, না জল নেই, সেই নিচে পড়ে আছে জল। তো চলো আগে গিয়ে পাম্পটা চালাই, তারপর কাজ করবো, নাহলে কাজ করতে করতে জল চলে যাবে। চলো দেখো আকাশটা, দেখো পুরো কি সুন্দর লাগছে না, পুরো পরিষ্কার আকাশ। চলো তো বন্ধুরা আমার ভাতটা বসিয়ে দিলাম। এইবারে ভাতটা হতে হতে আমার ততক্ষণ ঘরগুলো ডাস্টিং ক্লিনিং হয়ে যাবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেল, ভাতটা হওয়া মানে একটা বড় কাজ কিন্তু। তো চলো ভাতটাও হয়ে যাবে, এদিকে আমি ডাস্টিং ক্লিনিংটা আমার অনেকটা হয়ে যাবে। শরীরটা সকাল থেকে খুব একটা ভালো না, মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছি, কিন্তু শুয়ে থাকারও উপায় নেই, মাও নেই, কেউ নেই ঘরে। যাই হোক, এই একটা ভয় লাগে, শরীর টরীর খারাপ হলে না ঘরে যখন একা থাকি তখন প্রচণ্ড আজে বাজে টেনশন হয়, যদি পড়ে যাই, কেউ যদি ধরার না থাকে। তো এই আর আমার একটু গ্যাসের প্রবলেমও আছে, সে সকাল থেকে না শরীর প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছি, আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো চলো যত বসে থাকবো তত শরীর মন সব চেপে ধরবে, তার থেকে টুকটুক করে কাজগুলো করি, যেটুকু পারি সেটুকু করি। বাসি ঘর তো আর ফেলে রাখতে পারবো না, আর খাবার অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, না খাবার করলে মেয়ে হাজব্যান্ড কী খাবে বল। তো চলো এই হচ্ছে আমাদের হাউস ওয়াইফদের জীবন, তাই না? মরে মরেও আমাদের কাজ করতে হয় যতক্ষণ শরীরে প্রাণ থাকে। বন্ধুরা আমার ডাইনিং রুমের অবস্থা দেখো, সোফাটার অবস্থা দেখো। এই সোফাটার মধ্যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যা পরিমাণে অত্যাচার করে, মানে কি করে তোমরা দেখতে পাচ্ছ। সোফার কভার, এই সোফাটা আমাকে ডেলি অ্যারেঞ্জ না করলে কি হয়, ভাবি যে না আজ করবো না আজ করবো, কিন্তু এই অবস্থায় রাখা যায়? কুশা মানে পুরো চাদর নিচে নেমে যাবে। আর আমার ঠিক ডাইনিং রুমটার এই অবস্থা, রাতের বেলা কুশানগুলো আমি ওপরে রেখে দিই, কারণ জানি যে আমি সকালবেলা ঠিকঠাক জায়গায় থাকবে না, ওর আগে থেকেই আমি সব সরিয়ে রেখে দিই। সকালে উঠে যখন দেখি না যে এই রকম ডাইনিং রুমের অবস্থা থাকে। বেডরুম তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি। এরপরে আমি ডাইনিং রুমে এসেছি ক্লিন করতে, আস্তে আস্তে করছি, বসছি একটু ফ্যানের তলায় বসছি, এইভাবে কাজ করছি। শুধু অবস্থাটা দেখো, এইটুকু পরিষ্কার করতে না আমার 30 মিনিট সময় লেগে যাবে জানো। তো চলো পরিষ্কার করি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত পরিমাণে ঘাম হচ্ছে। চলো আগে আমি সোফাটাকে অ্যারেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি।
তো বন্ধুরা, আমার সোফার উপরে যে জানলাটা রয়েছে সেটা আমাকে নিয়মিত ডাস্টিং করতে হয় এই জন্যই, কারণ আমার এখানে তো অনেক হ্যাঙ্গিং প্লান্ট গাছ রয়েছে। এবার বৃষ্টি হচ্ছে তো ওই মাটি কাদা সব ধুয়ে ধুয়ে না চ্যানেলগুলোর মধ্যে ভর্তি হয়ে যায়। ওই জন্য যখন শুকনো হয়ে যায় আমি ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই, না হলে কিন্তু চ্যানেল না ব্লক হয়ে যায়। তো চলো এইবারে আমি আমার সোফাটা ঝেড়ে নিই। আর সোফাটা ঝাড়তে ঝাড়তে আমি আর একটা কমেন্ট করি। রিনিজ লাইফস্টাইল আমায় কোয়েশ্চেন করেছিলে যে আমার ডাইনিং রুমের ওয়ালটা কিসের। আমার ডাইনিং রুমের পুরো ওয়াল কিন্তু টাইলস দিয়ে বসানো। আমি দেখো বন্ধুরা, আমি সোফার কোনায় কোনায় না ন্যাপথলিন দিই, তাহলে দেখবে ছাড় পোকা, তারপর সেই আসল্লা যে ছোটো ছোটো বাচ্চা সেগুলো কিন্তু হয় না। আগে না দেখতাম এই কোনা থেকে ছোটো ছোটো পোকামাকড় বেরোচ্ছে, বাট এখন আমি ন্যাপথলিন দেওয়ার পর এখন দেখি না যে আর কিছু আছে, পুরো পরিষ্কার থাকে। এই কোনায় কোনায় না আমি দুটো করে ন্যাপথলিন দিয়ে দিই, আবার যখন দেখি যে শেষ হয়ে যায় তারপরে আবার আমি দিই। এটা কিন্তু তোমরা দেখবে আমার সোফার ওপর লাল রঙের দুটো মোটা রানার পাতা থাকে। তোমরা ভাববে দিদি এই রানার দুটো কেন পেতে রাখে, কারণটা আজ তোমাদের বলেই দিই। আমার সোফার অরিজিনাল কভারটা যাতে নষ্ট না হয় তাই জন্যই আমি এটা দিয়ে রাখি। দেখবে এক জায়গায় বসতে বসতে না সেই কভারটা ফেসে যায় আর সেখান থেকেই কিন্তু ছিঁড়তে থাকে। তাই যাতে নষ্ট না হয় তাই বুদ্ধি করে আমি দুটো মোটা মোটা রানার পেতে রেখেছি। কি জানো তো বন্ধুরা, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরা না অনেক কষ্ট করে ঘরের এক একটা জিনিস তৈরি করি, আর সেই কষ্টের জিনিসগুলোকে যত্ন করে আগলে রাখার দায়িত্ব আমাদেরই, তাই না বন্ধুরা? একটা জিনিস দেখবে প্রত্যেকটা দিন এদের নাড়াচাড়া করতে করতেও না এদের উপর একটা মায়া পড়ে যায়। আমার ঘরের একটা জিনিসও যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেদিন যে আমার কি পরিমাণে কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ জানি না তো যে আবার আমি কবে এই নতুন জিনিসটা করতে পারবো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো বাসি কাজও হয়ে গেল। আর এখানে দেখো সামনে আমার যে পিকচারগুলো রয়েছে সেগুলো একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এইগুলো না সব আমি মেলা থেকে 100 টাকা করে কিন্তু কিনেছিলাম। এখন দুদিন আগে পোস্ট বলেছিলাম ভিডিওতে যে আমি হয়তো ডেলি ব্লগ করতে পারবো না, একদিন অন্তর অন্তর ব্লগ দেবো। তখন তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছো না দিদি তোমার ভিডিওর অপেক্ষায় আমরা 10টার সময় বসে থাকি, তুমি প্লিজ দাও। অনেক ভালো ভালো কমেন্ট তোমরা করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা যেমন রোজ সকাল 10টায় আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকো না বন্ধুরা, ঠিক তেমনি আমিও ঠিক সকাল 10টায় তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় বসে থাকি। রাতে এইভাবে খুশিতে ঘুমাই, আবার একটা নতুন দিন শুরু হবে তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ে। তোমরা ভাবতেও পারবে না তোমাদের কমেন্টগুলো আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে। যখনই আমি অবসাদে ভুগি বা আমার মনটা খারাপ হয়ে যায় তখনই তোমাদের কমেন্টগুলো না আমি পড়ে নিই। কোথায় যেন ঠোঁটের এক কোণায় আনন্দের হাসি চলে আসে। এখন না আমি কপাল চাপড়াই আর ভাবি আর কয়েকটা বছর আগে যদি এই জার্নিটা স্টার্ট করতে পারতাম তাহলে হয়তো তোমাদের অনেক আগে আমি পেতাম। আসলে কি বলতো বন্ধুরা, সময়ের আগে না কোনো কিছুই পাওয়া যায় না, সে তুমি যতই কপাল চাপড়াও। আর বন্ধুরা আমি এখানে আলুটা সেদ্ধ বসিয়েছি, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর এই পটল কেটে নিয়েছি, পটল দিয়ে করব পোস্ত। তো চলো আগে পটলটা ভেজে নিই, একটু ভাবছি অন্যরকম করার চেষ্টা করব। আগে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। আর এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিমটা সেদ্ধ করব আর করব ওল ভাতে। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। দেখি মেয়ের জন্য পারলে একটু আলু ভাজাও ভাজতে পারি। এদিকে দেখো বন্ধুরা আমার আলুটাও সেদ্ধ হয়ে গেল, আর আমি প্রেসার কুকার থেকে আলুটা তুলে নিয়ে সেই গরম জলেই কিন্তু ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটাও কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, তাড়াতাড়ি কিন্তু আমার সেদ্ধও হয়ে যাবে। আর এখানে দেখো পটলগুলো মোটামুটি লাল লাল করে ভাজাও হয়ে গেছে। আর পটল পোস্ত রেসিপিটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, চটজলদি যদি রান্না করতে চাও তাহলে কিন্তু এই পটল পোস্ত রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটু মেয়ের জন্য আলুটাও ভেজে নেবো, কারণ মেয়ে পটল পোস্ত খায় না, ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। একটু ডাল আর আলু ভাজা দিলে ও ভীষণ খুশি। তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি তোমাদের বারবার বলি যে আমি একঘেয়ে রান্না করা একদম পছন্দ করি না। আমি রান্নার মধ্যে নতুনত্ব আনার জন্য আমি প্রত্যেকটা দিন কিছু না কিছু অ্যাড করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। তাই আজকেও আমি কিছু না কিছু কিন্তু অ্যাড আমি অবশ্যই করেছি। আর দেখো ওখানে আমার পটলটার মধ্যে জল ঢেলে নিলাম, আর এখন কিন্তু একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিলাম। আর একটু নামানোর আগে আমি এর মধ্যে টক দই অ্যাড করলাম। তোমরা টক দইটা ফেটিয়েও নিতে পারো, বাট আমি এমনি করে ভালো করে ঘেটে নিয়েছি, অসুবিধা কিছুই হয়নি। এরবার আমি
ধনেপাতা দিচ্ছি আর একটু কাঁচা তেল এর মধ্যে ছড়িয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে গোটা গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজে বলছি ব্যাপক খেতে হয়েছে। হাজব্যান্ড তো পুরো এক থালা ভাত শুধু এই পটল পোস্ত দিয়ে খেয়ে নিয়েছে। কথা বলতে বলতে আমার এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে, সেই রেসিপিটা আর তোমার সাথে শেয়ার করলাম না। ব্যাস এই তো আমার ডিমের ঝোলটা ওখানে রেডি, আর রান্না বান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। রান্না কমপ্লিট করে সবে আমি বাসন মাজতে বসবো বন্ধুরা, পুরো মেঘ করে হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হলো। আর এক ছাদ তোমরা দেখলে সকালবেলা আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, এগুলো পুরো শুকিয়ে গেছে, এত রোদ ছিল সকালে তোমরা দেখেছো। এখন যদি বলো এগুলো ভিজে যায়, কেমন মাথাটা গরম হয়ে যায়। কতবার ওপর নিচ করেছি যেন আমার হাঁটু না আজকে যন্ত্রণায় ফেটে পড়ছে। আর ওখানে দেখো আমি চেয়ারটাকে উল্টে রেখে দিলাম, কেন বলো তো বৃষ্টির জলে না চেয়ারটা ভর্তি হয়ে যায়, তখন আর বিকেলে এসে আর বসা যায় না, ওই জন্য চেয়ারটাকে উল্টে রেখে দিলাম। আর দেখো কি পরিমাণে মেঘ করেছে, একবার দেখো তোমাদের আমি আকাশটা দেখাচ্ছি, শুধু দেখো যেমন হাওয়া দিচ্ছে তেমন বৃষ্টি পড়ছে। তো চলো কথা বলতে বলতে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধু, রাধা ব্যানার্জি, রুষা রয়, রিয়া রয়, পায়েল, দিশা ডান্স, পদ্মা, মুম্বাই ক্যানভাস, ফারিদা মোল্লা, লিলিমা মাইতি, মাই সিম্পল লাইফ উইথ অদিতি, মৌসুমী চক্রবর্তী, পিয়ালি সাঁতরা, সাকিনা, কৃষ্ণা কুণ্ডু, সৌমেন সামন্ত, অনিতা দে, সোমা বিশ্বাস, সোমা ব্যানার্জি, আর হচ্ছে অনুপমা রিয়েল স্টোরি। থাক বন্ধুরা, এগুলো পরে গোছাবো, এখন গোছানোর টাইম নেই। স্নান টান পুজো টুজো করে আসি, তারপরে এগুলো গোছাবো। আমাদের এখন আজান শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30। তো যাই রান্না করে তবে হাউসকোটটা ছেড়েছি, স্নান করতে যাব। এর মধ্যে হাজব্যান্ড চলে এসছে কিছু বাজার নিয়ে, এখানে লঙ্কা ছিল না একদম, লঙ্কা আনতে বলেছিলাম, সেই লঙ্কা নিয়ে এসেছে, আর মেয়ের জন্য মুসম্বি নিয়ে এসেছে। সেইগুলোকে ভাবলাম না স্নান করার আগে একেবারে ধুয়ে যাই, স্নান করার পর না আর এক্সট্রা কাজ করতে একদম ইচ্ছা করে না বন্ধুরা। তো দেখো আমার এখানে ফলগুলো ধোয়া হয়ে গেল। আর আজকে যেহেতু মুখে প্যাক মাখবো, তার জন্য প্যাক মাখার আগে হয় মুখে ফ্রেশ ওয়াশ দিতে হয়, নাহলে স্ক্রাব করতে হয়। তবে স্ক্রাব করে প্যাক মাখলে খুব ভালো বেনিফিট পাওয়া যায়। আর আমি প্যাক মাখার সময় অবশ্যই ফেসের সাথে নেক আর দুটো হাত অবশ্যই কভার আপ করি, কারণ আমাদের রান্না করতে করতে যেমন মুখও ট্যান হয়, তেমনি কিন্তু আমাদের হাত দুটোও ট্যান হয়। অনেকে বলে না যে আমার এত সময় নেই প্যাক মাখার, কোথায় এত টাইম। আমি বলবো এগুলো সত্যি কথা লেম এক্সকিউজ। আমরা কাজ করতে করতেও কিন্তু মুখে একটা প্যাক মেখে অনায়াসে আমরা সংসারের যাবতীয় কাজ কিন্তু করতে পারি। দেখো আমি প্যাক মেখে কিন্তু ভাবলাম জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। বন্ধুরা ঘড়িতে বাজে 1:15, আর আমার এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে খাবার দাবার ঢাকা দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার ঘরের সব কিছু এখন টিপটপ করা, এই যে ঠিক আছে। আর এই যে আমার রান্নাঘর পুরো ক্লিয়ার, এই যে ঠিক আছে। ওখানে ফল আছে, ফলটা কাটা হবে, ওই জন্য বার করে রেখেছি। আর মোটামুটি এই যে সব ক্লিন করা হয়ে গেছে। আর এই যে হাজব্যান্ডে চলে এসেছে, আর এই যে বেডরুম, ওখানে আমার স্নান করে উঠে যে আমার যেটা পরবো সেই জামা কাপড় বার করেছি। আর মেয়ে স্কুল থেকে এসে স্নান করে উঠে যেটা পরবে সেটা বার করা আছে হাতের সামনে, যাতে ঘাটাঘাটি না করতে হয়। আর ওখানে আমার ডায়েরিটা আছে, এসে কিছু লেখালেখি আছে বলে বার করে রেখেছি। আর এই যে আমার বেডরুম, ঠিক আছে। তো চলো, মেয়ে স্টাডি রুমও ক্লিন করা হয়ে গেছে, সব কিছু টিপটপ করা হয়ে গেছে। ব্যাস এবার স্নান করবো, পুজো করবো। আর হাজব্যান্ড চলে এসছে, তারপর আবার খেতে দেবো, আবার বাসন মাজবো, আবার কন্টিনিউ কাজ চলবে। তো চলো, আমার ফোনে চার্জও নেই, চার্জটা দিই। গুড আফটারনুন বন্ধুরা, স্নান করে পুজো করে খেয়ে দিয়ে বাসন মেজে সব কাজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই 10টা মিনিট বসেছি একটু টিভি দেখতে। এই সময় আমি আর হাজব্যান্ড টিভি দেখি, কারণ মেয়ে এখনও স্কুল থেকে ফেরেনি, 10-15 মিনিট পর হাজব্যান্ড যাবে ওকে আনতে। তো ভাবলাম যে টিভি দেখতে দেখতে যে এক্সট্রা আমার হাতের কাজগুলো থাকে সেইগুলো সেরে নিই। আমার এক্সট্রা করে সোফায় বসে টিভি দেখার সত্যি কথা এখন একদমই সময় নেই। আগে একটা টাইম প্রচুর টিভি দেখেছি, সময় নষ্ট করেছি, বাট এখন সময়টাকে ইউটিলাইজ করি। সময়ের দাম বুঝে গেছি তখন থেকে কিন্তু আমি আর এক্সট্রা করে সময় নষ্ট করি না। আর আমি ক্রাইম পেট্রোল দেখতে ভীষণ পছন্দ করি। দুপুরবেলা আমি আর হাজব্যান্ড খেতে খেতে বা এক্সট্রা কাজ করতে করতে এই ক্রাইম পেট্রোলে দেখি। আর ক্রাইম পেট্রোল দেখলে একটা জিনিস আমি নিজে রিয়েলাইজ করেছি যে ক্রাইম কোনো বাইরের মানুষ কিন্তু করে না, করে নিজের ঘরের মানুষ, নিজের একান্ত নিয়ারেস্ট মানুষ।
তো যাই হোক, ক্রাইম পেট্রোল দেখে অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমি গ্যাদার করতে পেরেছি যে পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করতে নেই। যে কোনো সময় যে কোনো মানুষ তোমায় কিন্তু ঠকাতে পারে, তার জন্য সব সময় আমাদের প্রস্তুত থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো আর হ্যাঁ, সাবধানে থেকো। টাটা।